শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমাদের এখন প্রচণ্ড চাপ যাচ্ছে, যেহেতু শনিবার দিনকে পুজো, সমস্ত গোছগাছ, কেনাকাটি, প্যান্ডেলের লোক, রান্নার লোক, এই সমস্ত করে এই এখন আর ডেলি ব্লগিংয়ের মানে প্রত্যেক দিন তোমরা যেরকম ব্লগ দেখো সংসারের কাজকর্ম, এই সমস্ত ভিডিও শ্যুট করার সময় পাচ্ছি না। তো তাই ভাবলাম আজ একটু অন্যরকম তোমাদের সাথে একটু গল্প করি। আজকে শুধু গল্প হবে আজকে। তো তোমাদের মধ্যে অনেকে আমাকে আমাদের হ্যাংলামিতে মাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম, তারপরে তোমাদের মধ্যে অনেকে আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি তুমি তোমার বাবাকে নিয়ে কিছু বলো না কেন, তোমার বাবার ছবি দেখতে চাই। তো বাবাকে নিয়ে যদি কিছু বলতে তখন বলিনি, তার কারণ হচ্ছে গিয়ে ওই ভিডিওটাতে যারা আমাদেরকে ভীষণ ভালোবাসো তারা তো কমেন্ট করেছো সিম্প্যাথি গেইন করার জন্য ভিডিও করেছি বা কিছু এরকম অনেক কিছু। তো সেই কারণে এতদিন মনে হয়েছে যে বাবাকে নিয়ে বলার হয়তো সময়টা সেটা ছিল না। তো যেহেতু কালী পুজোটা শুরু হয়েছে, কালী পুজোর প্রিপারেশন শুরু হয়েছে, তো এখন বাবাকে নিয়ে কথা বলা যেতেই পারে, কারণ এই কালী পুজোটা ছিল বাবার একদম শেষ ইচ্ছে। তো সেই কারণে মনে হলো পুজোর পিছনের কাহিনীটা তোমাদের সাথে শেয়ার করি। সরি। তো আমার বাবার সম্পর্কে বলতে গেলে সবার আগে বলতে হবে আমার বাবার সাথে আমার সম্পর্কটা ঠিক কীরকম। অ্যাকচুয়াল আমার আর আমার বাবার সম্পর্কটা ঠিক সাপে নেউলের মতো। কি বলো তো, আমি যেহেতু ছোটোবেলা থেকে তোমরা দেখেছো আমার দিদার বাড়ি, মানে আমার মায়ের দোকানের ঠিক অপোজিটে দিদার বাড়ি। দিদা নেই এখন আর, কিন্তু দিদার বাড়ি ছোটোবেলা থেকে বলে বলে অভ্যাস। তো যাই হোক, আমি যেহেতু ছোটোবেলা থেকে দিদার বাড়িতেই মানুষ হয়েছি আর আমার সমস্ত রেসপন্সিবিলিটি ছোটোবেলা থেকে দেখেছি মাকেই নিতে, সেই কারণে আমার কাছে আইডিয়াল বাবা যদি বলো সেটা হচ্ছে গিয়ে আমার বাবু কাকা। আমার কাছে অ্যাজ আ আইডিয়াল ফাদার বলতে আমি বাবু কাকাকেই বুঝি, কারণ তার সন্তানদের প্রতি রেসপন্সিবিলিটি বা আরও অনেক কিছু নিয়ে। তো বাবার সাথে আমি খুব একটা বেশি সময় কাটাতে পারিনি, তো সেই কারণে আমি বাবাকে ছোটোবেলা থেকে ভীষণ ভয় পেতাম। তোমাদের যাদের মায়ের সাথে সম্পর্ক ভালো তারা হয়তো আমার ফিলিংসটা রিলেট করতে পারবে। তো আমি ছোটোবেলা থেকে বাবা আমার কাছে একটা ত্রাসের মতো ছিল। তো আমি কখনো বাবাকে খুব বেশি বুঝতে পারিনি। তো এই হয়েছে ব্যাপার। আমি ছোটোবেলা থেকেই বাড়ি যখন যেতাম বা বাড়িতে যখন থাকতাম, বাবা সবসময় ভয়ে ভয়ে থাকতাম। তো তারপর বিয়ে হলো আমার, বিয়ের পরে রিলেশনটা যে স্মুথ হলো তা নয়, যেহেতু আমি ওখান থেকে সরে এলাম, মানে আমি চলে এলাম যেহেতু এখানে, তো আস্তে আস্তে ব্যাপারটা একটু ইজি হতে থাকলো, স্মুথ হয়নি, ইজি হতে থাকলো। তো যাই হোক, কিছু জিনিস থাকে যেগুলো ক্যামেরার সামনে বলা যায় না, কিছু জিনিস খুবই পার্সোনাল থাকে। তো যেহেতু তোমরা বাবার সম্পর্কে খুব বেশি জানতে চাইছো, তাই আমি বাবাকে নিয়ে আমার কিছু রিগ্রেট আছে যেটা সারা জীবন থেকে যাবে। তো আমি ভাবলাম যে সেই রিগ্রেটটা আর কালী পুজোর ব্যাপারটা তোমাদের সাথে শেয়ার করি আজকে। তো আমার যেহেতু মোহরের হতে অনেকটা সময় লেগেছে, আমি মা বাবা সকলেই প্রচুর পরিমাণে ঠাকুরের কাছে মানত করেছি, অনেক ঠাকুরকে ডেকেছি। তো তার মধ্যে এটা ছিল, বাবা বলেছিল যে আমার সন্তান হলে বাবা বাড়িতে বড় করে কালী পুজো দেবে। তো আমার বাবা খুব মেয়ে ভালোবাসতো, কেউ যদি বলতো ছেলে হবে তো বাবা খুব রেগে যেত, বলতো ছেলে হলে আমি হসপিটালে দেখতেই যাব না। তো বাবার খুব আনন্দ পেয়েছে আমার মেয়ে হয়েছে। তো বাবা যখন আমার বিয়ের অনেকগুলো বছর হয়ে গেল তখন বলতো আমি বেঁচে থাকতে থাকতে আমাকে নাতির মুখ দেখা। তো এই জিনিসগুলো আমার মনের মধ্যে তখন খুব কাজ করতো যে বাবা যদি চলে যায়, আমি যদি বাবাকে একটা সন্তানের মুখ দেখাতে না পারি, আমার একটা আফসোস থেকে যাবে। যাই হোক, ভগবান আমার কথা শুনেছে, বাবা যাওয়ার আগে আমার মেয়েকে দেখে যেতে পেরেছে। তো তোমাদের বললে তোমরা একটু আশ্চর্য হবে, আমার বাবা যেহেতু একটু নেশাভান করতেন, তো আমার বাবার খুব অভ্যাস ছিল বিড়ি খেয়ে খেয়ে ঘরের মধ্যে ফেলে রাখা। কিন্তু আমার মেয়ে হওয়ার পর আশ্চর্যজনকভাবে আমি যখন বাড়ি যেতাম, আমার বাবা ঘরে কখনো বিড়ি খেতেন না, আর বাদ বাকি তো ছেড়েই দিলাম। তো মাঝে মাঝে এখন মনে হয় যে মেয়ে যদি আর একটু আগে হতো তাহলে হয়তো বাবা আর বেশ কিছু বছর বেঁচে যেতেন। তো যাই হোক, রিগ্রেট কেন বাবাকে নিয়ে বলি, আমি আমার বাবাকে শেষবারের মতো দেখতে পাইনি। আমার বাবা বেঁচে থাকাকালীন আমার মায়ের বাড়ি থেকে আমার বাড়ির ডিস্টেন্স 8 থেকে 9 মিনিট হেঁটে গেলে। আমার বাবা আমাকে দেখতে চেয়েছিল কিন্তু আমি যেতে পারিনি। এটা আমার কাছে একটা সারা জীবনের একটা কষ্ট।
সেটাও আমারই দোষ আমি মনে করি। আর একটা সব থেকে বড় ব্যাপার, আমি মানে আমার মেয়ের জন্মদিন 15 জানুয়ারি। তোমাদের আগেই বললাম যে আমার বাবার সাথে আমার রিলেশনটা অনেকটা সাপে নেউলের মতো। তো 15 জানুয়ারি 2020 আমার বাবা আমাদের বাড়িতে এলেন সকালবেলা, মেয়ের জন্মদিন। আমি রান্না বান্না করছি, বাবা রয়েছে, আরও কয়েকজন লোকজন রয়েছে। তো আমি পুজো দিতে বসে হঠাৎ করে আমার বাবার সাথে আমার ঝগড়া লেগে গেল। এটা কমন ব্যাপার, আমি আর বাবা যদি বেশি সময় কাটাই একসাথে, আমাদের দুজনের মতের মিল হয় না, ঝগড়াঝাটি বেঁধে যায়। তো দুপুরবেলা বসে বসে মা বাবা সবাই কালী পুজোর কথা বলতে বলতে হঠাৎ কোনো কারণবশত আমাদের দুজনের মধ্যে একটা খুনসুটি বেঁধে গেল। ঝগড়া বলতে খুনসুটি। তো খুনসুটি বেঁধে গেল। আমি তখন পুজো দিচ্ছি। তো পুজো দিতে দিতে আমার বাবা আমাকে বললো, আমার বাড়ির কালী পুজোতে তুই যাবি না একদম, তোকে যেন আমার বাড়ির পুজোতে আমি না দেখি। তো আমার কথাটা শুনে খুব কষ্ট লাগলো। আর আমার বাবা তখন খুব অসুস্থ ছিলেন, মানে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিলো, প্রায় খেতে পারতেন না, যেহেতু প্রচণ্ড পরিমাণে ড্রিঙ্ক করতেন, ভিতরের সমস্ত কিছু একদম মানে নষ্ট হয়ে গিয়েছিল। তো সেখানে দাঁড়িয়ে আমি পুজো দিতে দিতে বাবাকে বললাম যে ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আমাদের বাড়ি পুজো ছিল, জানুয়ারি মাসের 15 তারিখে আমার মেয়ের জন্মদিন। তা আমি পুজো দিতে দিতে বাবাকে বললাম যে তোমার দেখো, আমি ছাড়া আমার মেয়েকে নিয়ে তোমার মানসিক আমিই যাব না। বললো আমি সোনাকে নিয়ে চলে যাব, মানে আমার মেয়েকে বাবা সোনা বলে ডাকতো, আমি সোনাকে নিয়ে চলে যাব, তোর যেতে হবে না। তো তখন আমি বললাম কি যে পুজো দিতে দিতে হঠাৎ করে আমি বললাম যে দেখো, তোমার পুজোর দিন না, দেখবে আমাকে যেতে বারণ করলে তোমার পুজোর দিন দেখা যাবে আমি বসে শ্রাদ্ধ করছি তোমার। তো বলার পরে আবার কিছুক্ষণ পরে সব ঠিক হয়ে গেল। বাবা বিকেলবেলা আমরা মেয়ে কেক কাটলো, দাদুকে কেক মাখালো, আমার বৌদি ঠৌদিরা এলো, সকলের সাথে গল্প গুজব করলো। আমাকে বললো 15ই জানুয়ারি তোর বাড়িতে আমি আর জীবনে কোনোদিনও আসবো না। এরকম ঝগড়াঝাটি আমাদের মধ্যে প্রায় চলতে থাকে। তারপর বাড়িতে গেল, বাবা তো অসুস্থ ছিলই। তো সেটা ছিল 15ই জানুয়ারির পরে 18 না 19 তারিখে মা প্রথম নিমন্ত্রণ করতে গেল আমার মেজো জেঠুর বাড়ি মদনপুর। তা আমাকে বলে গেল বাবাকে দুপুরবেলা খাবার দিয়ে আসিস। তো যথারীতি বাবা শুটকি মাছ খেতে ভালোবাসে, আমি শুটকি মাছ, ভোলা মাছের ঝাল, ডাল, মূলো দিয়ে ডাল, এগুলো রান্না করলাম। তো বাবা একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। তো সেদিনকে বাবা ওই খাবারগুলো খেয়েছিল দুপুরবেলা। আর রাত্রেবেলা মাকে বলেছিল দেখো, মেয়ের থেকে রান্না শেখো, জীবনে তো কোনোদিনও এরকম রান্না করতে পারলে না। তো যাই হোক, মা ফোন করলো, বললো তোর বাবা আজকে খেয়েছে। আমি বললাম যাক, ভালো খেয়েছে। তো 15 তারিখ হলো এই ব্যাপারটা। তো 25 তারিখে হঠাৎ করে দুপুরবেলা নীলাদ্রি অফিস গেছে, আমার প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা, মানে এখনকার ডেটে হলে একদম নিঘাত করোনা ধরতো সবাই। আমার সরি, প্রচণ্ড পরিমাণে গলা ব্যথা, আমি কথা বলতে পারছি না, টনসিল ফুলে গেছে, মেয়েরও খুব সর্দি কাশি। তো দুপুরবেলা হঠাৎ করে মা ফোন করে কান্নাকাটি করছে, তোর বাবার খুব শরীর খারাপ। তো আমি তো যেতে পারছি না, আমি আমার দেওরকে আর যাকে বললাম তোমরা একটু যাও, মেয়ে তো সদ্য ঘুমিয়েছে, আমি যেতে পারবো না। নীলাদ্রিকে ফোন করা হলো, নীলাদ্রি অফিস থেকে চলে এলো। নীলাদ্রি বলল দেখুন আপনার তো বাড়িতে পুজো, চলুন হসপিটালে নিয়ে যাই আপনাকে। তো বাবা হাত জোর করে নীলাদ্রিকে বলল জামাই, আমার যদি কিছু হয়ে যায় আমি বাড়ি থেকেই যেতে চাই, শ্বশুর জামাইয়ের মধ্যে অশান্তি বাড়িও না, আমি হসপিটালে যাব না। তো আমি সন্ধেবেলাটা ভাবলাম যে বাবাকে গিয়ে একবার, আমার যা বললো যে দিদিভাই বাবাকে গিয়ে একবার দেখে আসো। তো আমার বাবারও এর আগে বহুবার এরকম হয়েছে, হসপিটালে দিয়ে আসা হয়েছে, হসপিটাল থেকে জোর করে চলে এসছে। তো আমরা জানি কমন ব্যাপার। তো আমি রাত্রেবেলা মাকে ফোন করে বললাম যে মা, আমি কাল তো 26 জানুয়ারি, কালকে আমি সারাদিন বাড়িতে গিয়ে থাকবো, তুমি রান্না বান্না করো। বললো ঠিক আছে। তো রাত্রেবেলা ফোন করে যখন বাবার সাথে কথা বলছি, কি করছো বা কিছু, বললো তুই এলি না। আমি বললাম আমি কাল সকালে যাব। তখন আমাকে বললো তুই কালকে সকালে এসে আর কী করবি? তখন প্রায় 11টা বাজে। আমার মনটা না একটু খটখট করলো। আমি রাত্রেবেলা নীলাদ্রিকে বলছি আমি কি কালকে সকালে গিয়ে বাবাকে দেখতে পারবো? তো নীলাদ্রি বলছে আরে কিছু হবে না, এর আগেও তো কতবার এরকম হয়েছে। তো 26শে জানুয়ারি সকালবেলা মা ফোন করলো 7:30টার সময় যে বাবা নেই। তো আমার কাছে এটা একটা অনেক বড় রিগ্রেট যে বাবা বারবার করে আমাকে আর মেয়েকে দেখতে চাইছিল, কিন্তু আমি খুব ক্যাজুয়াল ছিলাম, আমি জানতাম কমন ব্যাপার, বাবা হয়তো ঠিক হয়ে যাবে। তো আমি যাইনি। তো আমি যখন বাবার কাছে গেলাম তখন আমার মনে হলো যে
যে মানুষটা আমাকে শেষবারের মতো একবার দেখতে চেয়েছে, কিন্তু আমি এতটা ক্যাজুয়াল হয়ে গেলাম যে আমি আসতে পারলাম না, গেলাম না। আর যখন আমি হিসেব করলাম 26শে জানুয়ারি বাবার কাজকর্ম করে আসার পর, আনফর্চুনেটলি আমার মনে হলো যে আমি যে 15ই জানুয়ারি দুপুরবেলা বসে বসে কথাটা বলেছিলাম যে তোমার কালী পুজোর দিন না তোমার আমাকে শ্রাদ্ধ করতে হয়, তো মানে আনফর্চুনেটলি ফেব্রুয়ারি মাসের 7 তারিখে আমার বাবার শ্রাদ্ধের ডেট পড়েছিল। যে প্যান্ডেল আমাদের সব কিছু প্রায় বুকিং হয়ে গিয়েছিল, প্যান্ডেল ট্যান্ডেল সব কিছু। তো যে প্যান্ডেলে আমাদের কালী পুজো হওয়ার কথা ছিল সেই প্যান্ডেলে বসে আমি বাবার শ্রাদ্ধ করছি। এটা আমার কাছে অনেক বড় একটা কি বলবো, আমার মনে হয় যে সেদিন আমি কথাটা কেন বললাম বাবাকে, আমার কথাটাই কি তাহলে লেগে গেল? কোইন্সিডেন্টলি সত্যি সেটাই হলো। আমার বাবা আর কোনোদিন আমাদের বাড়িতে এলো না। 15ই জানুয়ারি বাবা বলে গেছিলো যে তোদের বাড়িতে আমি আর কখনো আসবো না। বাবা আর কখনো এলো না। সত্যি সত্যি আমি পুজোর দিন বসে শ্রাদ্ধ করছি, আমার বাবা আমাকে শেষবার দেখতে চাইলো, আমি যেতে পারলাম না। তো এই জিনিসগুলো যখন ভাবি এখন কষ্ট হয় খুব। সেই কারণে আমরা পরের বছর আর কালী পুজোটা করা হয়নি। এই বছর আমরা কোনো প্ল্যানিং করিনি, পুজোর 1 সপ্তাহ আগে থেকে আমরা সব কিছু শুরু করেছি। বাবার খুব ইচ্ছে ছিল, খেতে যখন পারছিল না তখন বলতো যে ঠাকুর আমাকে কালী পুজোটা পর্যন্ত বাঁচিয়ে রাখো, আমি যেন পুজোটা দিয়ে যেতে পারি। কিন্তু আর টানতে পারিনি হয়তো অতগুলো দিন। তো এইগুলো রিগ্রেট আমার, যে আমি শেষবারের মতো বাবা দেখতে চাওয়া সত্ত্বেও আমি যাইনি। আর মানুষ যখন মানে বলে না, মানুষকে যখন মানুষ থাকে তখন সেই মানুষটার ভালো জিনিসগুলো অনেক সময় চোখে পড়ে না। আমার বাবার সাথে আমার বন্ডিং খুব একটা স্ট্রং ছিল না, কিন্তু চলে যাওয়ার পরে কিছু ভালো জিনিস আমার চোখের সামনে আসতো, এখনও আসে। এখনও এই পুজোটা আসছে যখন, এখন আরও বেশি কষ্ট হয় ওই কথাগুলো মনে করলে, যে বাবার একটা খুব শখের পুজো ছিল এটা। তো সেই কারণে আমি আমার যে ভুলটা আমি সেই সময় করেছিলাম, তো আমি সেই ভুলটা পুজোটাকে সুন্দর করে বাবার শেষ ইচ্ছেটাকে সুন্দর করে পূরণ করতে চাই, যে বাবা হয়তো উপর থেকে বসে দেখবে যে আমার মেয়ে পুজোটা সুন্দর করে করছে। তো এই জন্যই অনেক আশা পুজোটা নিয়ে। আমি আর বাবা বসে প্ল্যান করতাম যে আমরা ঠাকুর বিসর্জন দিতে যাব গঙ্গায়, বক্স বাজাতে বাজাতে, পুজোর পরের দিন খাওয়া দাওয়া হবে। বাবার সাথে আমার ঝগড়া লাগতো, বাবা বলতো আমি খিচুড়ি করবো, আমি বলি না খিচুড়ি হবে না। এই জিনিসগুলো এখন যখন মনে পড়ছে পুজোর আগ দিয়ে, তখন অনেক বেশি কষ্ট হচ্ছে যে মানুষটা আর কটা বছর বেঁচে গেলে হয়তো ভালো হতো, আমার মেয়ের সাথে আরেকটা বেশি সময় কাটাতে পারতো, বা আমার বাচ্চাটা যদি আরেকটু আগে হতো তাহলে হয়তো বাবার বেঁচে থাকার ইচ্ছেটা বাড়তো আরও অনেক বেশি। তো যাই হোক, খুব সুন্দর করে পুজোটা করার ইচ্ছে, দেখা যাক কতদূর কি করতে পারি, এই হচ্ছে ব্যাপার। এর থেকে বেশি ডিটেলস আমি বলতে পারবো না, কেন সম্পর্ক ভালো না বা কেন কিছু না। কিছু একটা জায়গায় কিছু বাউন্ডেশন থেকে যায়, আমারও ছিল, আমার এখনও আছে। কিন্তু যতই হোক বাবা তো একটা ভালোবাসার জায়গা বা একটা সফট কর্নার তো আছেই। আর যখন চলে গেছে তখন তো আর মানুষটার প্রতি রাগ অভিমান থাকে না। তখন ওই যে বাবা যখন ভালোবেসে আমার মেয়ে বলে ডাকতো, ওই জিনিসগুলো, বা আমি যেহেতু কাটাপোনা মাছ খেতে খুব ভালোবাসি, আমার বিয়ের পর বাবা কাটাপোনা মাছ আনতো না। কাটাপোনা মাছ আনলেও আগে বলতো যে মেয়ের জন্য পাঠিয়ে দাও। এখন এই জিনিসগুলো খুব মিস করি। পুজোর সময়, পুজোর 4 দিন আমাদের বাড়িতে খাওয়া দাওয়া, মায়ের বাড়িতে আমি যদি যেতে না চাইতাম বাবা খুব রাগারাগি করতো। এইগুলো এখন যখন মনে পড়ে ভাবি যে লাস্ট 2 বছর ধরে আর পুজোতে বাড়িতে যাই না। মা আসে এখানে, বা ওই রকম আসার জন্য জোর করে না কেউ, কেন আসছিস না বা কিছু, আমি ভয়ে ভয়ে যেতাম। এই জিনিসগুলো এখন আর নেই।
এই ব্যাপার। যাই হোক, সঙ্গে থেকো, পুজোটা দেখতে থেকো। বাবা মা এই জিনিসগুলোই এমন, এদের সম্পর্কে কথা বলতে গেলে একটু সবাই ইমোশনাল হয়ে যায়। আর আমার কাছে তো একটা মানে সারা জীবনের বোঝা আমার মনের মধ্যে। হয়তো মা প্রকাশ করে না, কিন্তু মায়ের মনের হয়তো কোনো একটা জায়গায় এই ব্যাপারটা আছে যে মেয়েকে বলা সত্ত্বেও মেয়ে এলো না। কিন্তু এক্সপ্লেনেশন নয়, আমি বুঝতে পারিনি যে বাবা ওইভাবে চলে যাবে, অত তাড়াতাড়ি চলে যাবে। আমি ভেবেছিলাম নর্মাল, প্রত্যেকবার যেমন হয় এবারও হচ্ছে, হয়তো ঠিক হয়ে যাবে। তো যাই হোক, ঠিক হলো না বাবার। তো পুজোটা দেখতে থেকো, তোমরা জানিও যে আমি কতটা পারলাম পুজোটা ঠিকঠাক করে করতে, কতটা বাবার স্বপ্নটা পূরণ করতে পারলাম। তো এই ব্যাপার। তো সঙ্গে থেকো, পাশে থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।